নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি খুব সুন্দর ছোট গল্প। গল্পের নাম স্থির বিদ্যুৎ। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প স্থির বিদ্যুৎ। বোধ হয় নিজের মন লইয়া বড় বেশি ব্যস্ত ছিলাম বলিয়াই অপরের মন সম্বন্ধে ভুল করিয়া বসিয়াছিলাম। কিন্তু সে ভুলের শাস্তিও তো বড় কম পাইতে হয় নাই। অনিমা আমার চেয়ে অনেকখানি ছোট নয়। আমার যখন বয়স বছর 19 হইবে তখন অনিমা 13। শ্যামবর্ণের গোলগাল দেহ, মুখশ্রী অত্যন্ত সাধারণ। এমনকি তোমাদের কবিরা যাহাকে সহজ বুদ্ধির আভা বলেন, তাহাও তাহার চোখে মুখে কোথাও ছিল না। তবু তাহাকেই যে গল্পের নায়িকা হইতে হইল, ইহাই বিচিত্র। বাড়ির সামনে খানিকটা খালি জমি পড়িয়া থাকা আশ্চর্য নয়, এবং অবশেষে তাহাতে যে কেহ বাড়ি তুলিয়া বাস করিতে আসিবে, ইহাতেও বিস্ময়ের কোনো কারণ নাই। এবং গৃহস্বামীর 13 বছরের মেয়ে থাকিবে, ইহাতে কোনো প্রকার বৈচিত্র্য নাই। কিন্তু সেই মেয়ে যে আমার জীবনের পাকে এমন একটা মোচড় দিয়া চলিয়া যাইবে, এইরূপ কি কথা ছিল? কথা যাহাই থাক, কার্যত এইরূপই ঘটিল। আমার তখন অবসর অবস্থা। কিছু বেশি বয়সে ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়া বসিয়াছিলাম। পয়সার অভাবে দার্জিলিংয়ে হাওয়া খাইতে যাওয়া ঘটে নাই। আত্মবিশ্বাসের অভাবে তখনই কলেজের বই আনাইয়া পড়িতেও আরম্ভ করিয়া দেই নাই। মধ্যে মধ্যে বায়োস্কোপ দেখিতেছিলাম, বন্ধু বান্ধবের সহিত আড্ডা দিতেছিলাম। আর যৌবন যাহা তখনও আসে নাই, বৃথাই কাটিয়া গেল বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিতেছিলাম। এমনই সময় এক বন্ধু আসিয়া বলিল, এই টিউশনি করবি? লাফাইয়া উঠিলাম। পয়সার অত্যন্ত অভাব, টিউশনি বহুদিন ধরিয়া খুঁজিতেছি। প্রশ্ন করিলাম, কোথায় কোথায়? তোদের সামনের বাড়িতে, বড় ছেলেকে পড়াতে হবে, 4th ক্লাসে পড়ে, 8 টাকা করে দেবে। একেবারে বন্ধুর হাত দুইটি ধরিয়া বলিলাম, করব, তুই এখনই ঠিক করে দে না। বন্ধু আগেই ও পক্ষের সহিত কথাবার্তা ঠিক করিয়া রাখিয়াছিল, পরদিন শুধু পরিচয় করাইয়া দিল। সেই দিন হইতেই পড়াইতে শুরু করিলাম। মনে করিলাম নিশ্চিন্ত হওয়া গেল, হাত খরচের অভাবটা ঘুচিল। 1 সপ্তাহ কাটিয়া গেল। নিয়মিত যাই, নির্দিষ্ট সময়ে চলিয়া আসি। বাইরের ঘরে বসিয়া পড়াই, সেইটুকুর সঙ্গেই সম্পর্ক। তাহার অধিক কৌতূহল আমার ছিল না, খোঁজও করি নাই। সহসা সপ্তাহকাল পরে রাত্রে পড়াইতেছি, এমন সময় দ্বারের পর্দাটা সরাইয়া প্রবেশ করিলেন ছাত্রের মা। তটস্থ হইয়া উঠিলাম। তিনি কিন্তু কোনরূপ সংকোচ দেখাইলেন না, পরন্তু সোজাসুজি প্রশ্ন করিলেন, ছাত্রটিকে কেমন দেখছো বাবা? ছাত্রটি বোকা নয়, বুদ্ধিমানও নয়। এই 1 সপ্তাহে তাহার চেয়ে কিছুই বেশি দেখি নাই, সেই কথাই নিবেদন করিলাম। তিনি পুনশ্চ প্রশ্ন করিলেন, ওর লেখাপড়া হবে? আমি হা হা করিয়া উঠিলাম। কেন হবে না, কেন হবে না?
ইত্যাদি ইত্যাদি। তিনি সেসব কথা আর না তুলিয়া আমার পরিচয় লইয়া পড়িলেন। আমার বাপও নাই, মাও নাই শুনিয়া কাঁদিয়া ফেলিলেন এবং সহসা আমার পাশে আসিয়া বসিয়া আমার মাথায় গায়ে হাত বুলাইয়া অস্থির করিয়া তুলিলেন। পরদিন হইতে তিনি একেবারেই আপনার হইয়া উঠিলেন। শুধু অনবরত স্নেহ দেখাইলেই আপনার করা যায় না, বরং কেমন একটা অস্বস্তি আসিতে থাকে। তিনি ইহা জানিতেন। আদর করিয়া, বকিয়া, ঠাট্টা করিয়া, হাস্যে পরিহাসে, নিরন্তর সর্ববিধ মাধুর্যে আমাকে একেবারে অভিভূত করিয়া ফেলিলেন। তিনি রূপে কেমন ছিলেন বলিব না, তবে তিনি ছিলেন বিদ্যুৎ, সেই রূপ তীব্র, সেই রূপ উজ্জ্বল। যাহার উপর ক্রুদ্ধ হইতেন তাহাকে নিঃশব্দে দহনে দগ্ধ করিয়া দিতেন। আবার স্নেহের পাত্রের উপর অজস্র অপর্যাপ্ত স্নেহধারা ঢালিয়া দিতেন। বিদ্যুতের জ্বালা তাহাতে ছিল, তাহার প্রত্যেক ইচ্ছাটি ছিল উদ্দাম, আদেশ ছিল অলঙ্ঘ সকলের কাছে। ধৈর্য জিনিসটি সহিত পরিচয় তাহার আদৌ ছিল না। মনুষ্য সমাজের সাধারণ নিয়মগুলিকে সর্বদা পায়ে দলিয়া যাইতে একটুও বাধিত না। বিদ্যুৎ যেমন আকস্মিক, মানুষের মাঝখানে তিনিও ছিলেন তেমনই একটা আকস্মিক ব্যাপার। ছেলেবেলায় মাকে দেখি নাই, সহসা এতদিন বাদে এমনই দুর্দাম স্নেহ আমাকে একেবারে বিচলিত করিয়া দিল। পার্বত্য নদীর বন্যা যেমন ব্যাপারটা বুঝিবার আগেই ভাসাইয়া লইয়া যায়, এই স্নেহের তেমনই শ্রেণী, বা পরিমাণ বিচার করিবার আগে মূঢ় অন্ধ আবেগে আমাকে ভাসাইয়া দিল। মধ্যে মধ্যে স্নেহটা কোন শ্রেণীর এবং পরিমাণ কতটা হিসাব করিবার চেষ্টা করিতাম, কিন্তু অল্প পরেই বুঝিতাম যে উহা আমার শক্তির বা জ্ঞানের অতীত। কলেজে যাইবার সময় এবং সেখান হইতে ফিরিবার সময় পথ চাহিয়া বসিয়া থাকিতেন সাধ্যি স্ত্রীর ন্যায়। রাত্রে পড়াইবার সময় 3 ঘন্টা বা 4 ঘন্টা বসিবার সময় স্নেহময়ী চঞ্চলা কন্যার মতো টানাটানি করিতেন। পরিহাস করিলে মনে হইত সখী, আর যখন অবলীলাক্রমে আমাকে বুকের মধ্যে টানিয়া লইয়া আমার মাথা বুকে চাপিয়া ধরিয়া আমার সকল প্রকার বেদনা দূর করিবার চেষ্টা করিতেন, তখন যে মাকে দেখি নাই কখনো, সেই মাকেই মনে পড়িত। এই সময় অনিমাকে প্রত্যহই দেখিতাম এবং মনে মনে অবজ্ঞা করিতাম। নিতান্ত সাধারণ কুরুপা মেয়ে, অত্যন্ত গর্বিত, তাহাকে কোনো লোকেরই শ্রদ্ধা করা সম্ভব ছিল না। কিন্তু তাহার মায়ের জন্য তাহাকেই ভালোবাসিতে হইল, সেই কথাই বলিতেছি। অনিমার মা স্বামীকে শ্রদ্ধার সহিত গ্রহণ করিতে পারেন নাই। তাহার স্বামী ছিলেন নিজ প্রকৃতির ব্যবসায়ী, সর্বদা টাকা কড়ির হিসাব নিকাশের মধ্যে তাহার চেয়ে অনেক নিচের স্তরে ঘুরিয়া বেড়াইতেন। পুত্রেরা পিতার ধাতে যাইবে বাল্যকাল হইতেই লক্ষণে টের পাওয়া গিয়াছিল। এই সমস্ত জগতে আমিই ছিলাম তাহার একমাত্র মনের মতো লোক। তাই আমাকে তাহার প্রণয়ী রূপে বা পুত্ররূপে পাইবার একটা অতৃপ্ত দুর্দমনীয় কামনা মধ্যে মধ্যেই জাগিত, অথচ কোনোটাই সম্ভব নয় বলিয়া তাহার আচরণ অত অদ্ভুত মনে হইত। তাহার সেই আকাঙ্ক্ষা বাহিরের অসম্ভবে ঘা খাইয়া যখন ফিরিত, তখন তিনিও উহা অনুভব করিতেন। আর একটি মাত্র রূপে আমাকে পাওয়া তার পক্ষে সম্ভব ছিল, সে হলো জামাতা রূপে। সহসা তিনি সেইটি আবিষ্কার করিয়া ব্যস্ত হইয়া উঠিলেন। পূর্বেই বলিয়াছি যে তাহার সমস্ত প্রকৃতি ছিল দুর্দাম। তিনি যখন যেটা মনে করিতেন তাহার সমস্ত মন জুড়িয়া বসিয়া থাকিত সেই চিন্তা। সকলকে বলিয়া বেড়াইতে লাগিলেন, এইটি আমার জামাই। অনিমার সহিত আমাকে জড়িয়া যত প্রকারের ঠাট্টা তামাশা কল্পনা করা যায় সব বলি শুরু করিয়া দিলেন। জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করিলেন, অতঃপর আমাকে খাওয়াইতে হইলে অনিমাকে দিয়া রাঁধাইতে লাগিলেন। জল চাহিলে অনিমাকে দিয়া জল পাঠাইতে লাগিলেন। আমার খাওয়া হইলে সেই পাতে
অনিমাকে খাওয়াইতে লাগিলেন এবং সহসা এমনটাও কল্পনা করিয়া ফেলিলেন যে আমরা সত্য সত্যই পরস্পরের প্রেমে পড়িয়া গিয়াছি। সেই পরম সত্য জনসমাজে খুব জোরের সহিত প্রচার করিতে লাগিলেন। এই একটিমাত্র রমণীকে লইয়া আমার সমস্ত পৃথিবী ইতিমধ্যে সীমাবদ্ধ হইয়া পড়িয়াছিল। এই কথা আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের নিত্য তিরস্কার লাঞ্ছনার ভিতর দিয়া প্রত্যহই অনুভব করিতাম। কিন্তু সে যেন সীমাহীন অনন্ত। বাহিরের এগুলির সাধ্য ছিল না, মনের মধ্যে ওইটুকু রমণীকে লঙ্ঘন করিয়া যায়। তাই তাহার মুখে অনবরত ওই কথাগুলি শুনিতে শুনিতে সহসা একদিন আমার মনে হইল, সত্যই সত্যই অনিমাকে আমার আজকাল ভালো লাগিতেছে। আরো ২-১ দিন পরে আবিষ্কার করিলাম যে অনিমা অনিমা অন্তত আমাকে সত্য সত্যই ভালোবাসিয়াছে এবং আমাকে তাহার স্বামীরূপে কল্পনা করে। ইহার পরে সেই বিদ্যুৎরূপিণী নারীর আশ্চর্য ইচ্ছা দুর্লঙ্ঘ বলিয়াই অনিমাকে ভালোবাসিতে আমার কিছু মাত্র বিলম্ব হইল না। প্রথম যৌবনের উন্মাদনাপূর্ণ অত্যুগ্র প্রেম সে যেন হাত পা ভাঙিয়া দুমড়াইয়া হুড়মুড় করিয়া গর্তে পড়া, চোখ দুইটি বাঁধিয়া পাহাড় হইতে ঝাঁপ দেওয়া। তারপরের সময়টা কি করিয়া শুধু অনিমা এবং তাহার মায়ের মধ্যে কাটিয়া গেল সমস্ত বাহিরকে বর্জন করিয়া, সেটা আমার আজও বিস্ময়। শুধু প্রেমের লুকোচুরি, খুঁটিনাটি মধুর খেলায় সমস্ত সময়টা ভরিয়া দিলাম। তাহার জানালায় এবং আমার জানালায় ব্যবধান ছিল অল্পই, তাই দিনরাত্রি উভয়ের দৃষ্টির মধ্যেই থাকিতাম। তাহার দেখা দিবার এবং আমার দেখিবার সহস্র সহস্র উপায় প্রত্যহই আবিষ্কার হইত, তবু আরও থাকিত পরদিনের জন্য। আর একজন এই মাধুর্য রসে দিন রাত মন প্রাণ ডুবাইয়া রাখিতেন। তিনি হলেন অনিমার মা। কিছুদিন পরে সহসা আমাদের অবাধ স্রোতে কমা পড়িল। তখনও পূর্ণচ্ছেদের কল্পনা করিতে পারি নাই। সেই ২টা দিনের কথা মনে থাকিবে চিরকাল। আগের দিন রাত্রে সহসা অনিমাকে অন্ধকারে বাঁশের ছায়ায় চুম্বন করা, তার পরদিন ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফেল করবার খবর আসা। এইখানে আসিয়া থামিলাম এবং প্রথম চিন্তা করিলাম, ওদিক দিয়া কোথায় আসিয়া পৌঁছাইয়াছি। সেই খবর পাইলাম আগের দিন রাত্রে। এদিকে কত নিচে নামিয়াছি সেই খবর পৌঁছিল পরীক্ষার ফল রূপে। কিন্তু সেটা কমা, সেমিকোলনও নয়, পূর্ণচ্ছেদও নয়। তাই খানিকটা মাত্র থামিলাম, প্রতিজ্ঞা করিলাম আর যাইব না, যদিও যাই খুব সাবধানে চলিব। কিন্তু সেসব ভালো ভালো প্রতিকার একটিও তাহার কাছে টিকিল না। আবার সেই পুরাতন লীলা শুরু হইল। কিন্তু কি জানি কেন আমার মনের মধ্যে একটা অস্বাচ্ছন্দ্য রহিয়াই গেল। অনুর বয়স বাড়িয়াছিল, সেটা তাহার বাবা লক্ষ্য করিয়াছিল। তিনি প্রথম যেদিন সেটা গৃহিণীর কর্ণগোচর করিলেন, তখন তিনি অবলীলাক্রমে জবাব দিলেন, সেজন্য আর ভাবনা কি, জামাই তো ঘরেই রয়েছে। স্বামী বিরক্ত হইয়া বলিলেন, আহা, ওটা তো আর একটা কাজের কথা নয়। স্ত্রী ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, তার মানে? স্বামী বিস্মিতভাবে বলিলেন, তুমি কি সত্যি সত্যি ওকে? স্ত্রী কহিলেন, তুমি কি মনে করো আমি পরিহাস করি? স্বামী কহিলেন, ও কি একটা পাত্র হলো? যেমন চেহারা তেমনই বিদ্যের দৌড়। সামান্য ইন্টারমিডিয়েট, তাও ফেল করে বসে আছে। না আছে চাল, না আছে চুলো, থাকে তো কাকার ভাতে। ওর হাতে কি মেয়ে দেওয়া যায়? তাছাড়া ওর দাদাদের এখনো বিয়ে হয়নি। স্ত্রী কহিলেন, আহা, আমার মেয়ে কার হাতে দেওয়া যায় না যায় সে আমি বুঝি। আমি যদি তোমার হাতে পড়েও আত্মহত্যা না করে থাকি, এতকাল ঘরকন্যা করতে পেরে থাকি, তো আমার মেয়ে ওর চেয়ে ঢের খারাপ পাত্রে পড়লেও সুখে থাকবে। তুমি বেশি বকো না তো।
চুপ করো। কথাগুলি যদিও আমার কানে পৌঁছিবার জন্য উচ্চারিত হয় নাই, তবুও আমার কানে পৌঁছাইয়াছিল। সেই দিন হইতে গভীরভাবে ভাবিতে শুরু করিলাম, সত্যই তো, এ আমি কোন পথে অগ্রসর হইতেছি। উহাকে বিবাহ করা আমার পক্ষে যে একেবারেই অসম্ভব। কাকার অন্নে প্রতিপালিত উপার্জনের কোনো পন্থাই আজ পর্যন্ত খুঁজিয়া পাই নাই। তার উপর দাদারা আজও অবিবাহিত। এই অবস্থায় ছি ছি, করিয়াছি কি? বিবাহের বয়স আমার তখনও আসে নাই। উহার দায়িত্ব সম্বন্ধেও আমার কোনো জ্ঞান ছিল না। আমি প্রতিজ্ঞা করিলাম, ও বাড়ি আর যাইব না, এই মোহ কাটাইতে হইবে। দুই একটা দিন প্রতিজ্ঞা রক্ষা করিতে না করিতে শুনিলাম অনুর বাবা আমার কাকার কাছে আসিয়াছিলেন বিবাহের প্রস্তাব করিতে। প্রথমে কাকা পাগল বলিয়া হাসিয়া উড়াইয়া দিয়াছেন, তারপর গোটা কতক শক্ত শক্ত কথা বলিয়া তাহাকে অপমান করিয়া তাড়াইয়া দিয়াছেন। সেই দিনই সন্ধ্যার সময় ডাক আসিল ও বাড়ি হইতে। সে ডাক উপেক্ষা করিবার সাধ্য আমার ছিল না। যথাসময়ে গেলাম। তিনি দৃঢ় কণ্ঠে জানাইলেন যে তিনি আমাকে জামাই করিবেনই। কাকার সম্মতি লইবার প্রয়োজন নাই, নিজের বাড়িতেই কন্যা জামাতাকে রাখিবেন, অথবা তিনি আলাদা বাড়ি প্রস্তুত করিয়া দিবেন আমাদের জন্য। আমাদের ভরণ পোষণের ভারও তাহারই। কাকার অসম্মতিতে বিবাহ করিয়া আত্মীয় স্বজনকে ত্যাগ করিয়া শ্বশুর বাড়িতে বাস করিবার মতো দুঃসাহস আমি কল্পনাও করিতে পারি নাই। আমি এ কথায় একেবারেই আপত্তি জানাইলাম। তারপর সে কি অনুনয় বিনয় অনুরোধ! কিন্তু সেই অপূর্ব রমণী আমাকে যতই মুগ্ধ করিয়া থাকুন, এই ব্যাপারের বিভৎসতাটা আমার চোখ হইতে মুছিয়া দিতে পারিলেন না। আমি রাজি হইলাম না। ইহার পর হইতে একেবারেই যাওয়া আসা কমাইয়া দিলাম। একেবারে ছাড়িতে পারিলাম না, কারণ তাহা হইলে অনুর মা অনর্থ বাঁধাইবেন। কিন্তু অনুর মা ইতিমধ্যে আপোষের বন্দোবস্ত করিলেন। স্থির করিলেন যতদিন অনুর না অন্যত্র বিবাহ হয়, ততদিন তিনি আমাদের কাল্পনিক সম্বন্ধের রসাস্বাদনে মগ্ন রহিবেন। তাহাতে কার কি আপত্তি? সুতরাং তিনি খুব শীঘ্রই এবং আমিও দুদিন বাদে মধ্যকার কথাগুলা ভুলিয়াই গেলাম। কিন্তু একজন ভুলিল না, সে হলো অনিমা। বিবাহ সম্পর্কীয় ঘটনার পর হইতে তাহার আমূল পরিবর্তন ঘটিয়াছিল। সে অত্যন্ত গম্ভীর হইয়া গিয়াছিল এবং খুব কাছে থাকিয়াও আমার নিকট হইতে এত দূরে সরিয়া গিয়াছিল যে আমি তাহার নাগাল পাইতাম না। 15 বছরের মেয়ে, তাহার উপরে স্বাস্থ্য তাহার ভালোই ছিল। সুতরাং পরিপূর্ণ যৌবনের যে উচ্ছল তরঙ্গ অনবরত তাহার সর্বাঙ্গে খেলিত, সে তরঙ্গ যেন একেবারেই স্তব্ধ হইয়া গিয়াছিল, শান্ত সমুদ্রের মতো। তাহার মা কিন্তু মনে করিলেন এবং আমাকেও জোর করিয়া মনে করাইলেন যে তাহার মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। আমিও সত্য সত্যই ভাবিলাম যে যে একবার ভালোবাসিয়াছে সে ভালোবাসিবেই। আর আমার যখন কোনো পরিবর্তন হয় নাই, তখন তাহারই বা হইবে কেন? ঠিক সেই কারণে সেদিন আবেগের রঙিন ঘোরে নির্জনে তার চোখ টিপিয়া ধরিয়াছিলাম। কিন্তু সে নিমেষে চোখ ছাড়াইয়া উঠিয়া দাঁড়াইল। তারপর আমার প্রতি একবার চাহিল। তাহার আত্মসম্মানবোধ, যেদিকে আমার দৃষ্টি একেবারে অন্ধ হইয়াছিল, মুহূর্তের মধ্যে তাহা পরিপূর্ণরূপে দেখা দিল। তাহাকে বিবাহ করা অসম্ভব জানিয়াও প্রথম হইতে তাহাকে লইয়া খেলা করিয়াছি, এ অপমান কতখানি দুঃসহ আজ বুঝিলাম। সে 1 মিনিট ধরিয়া স্থির নেত্রে আমার দিকে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল। তাহার দৃষ্টি যেন বিদ্যুতের রেখা। আজও আজও আমার মনের মধ্যে স্থির হইয়া থাকিয়া
নিরন্তর আমাকে দগ্ধ করিতেছে। শেষ হলো আজকের গল্প। শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প স্থির বিদ্যুৎ। ভারী অদ্ভুত জীবন। সাহিত্য, গল্প এ তো জীবনের পাতা থেকেই তুলে নেওয়া। এই গল্পটি পড়ে আমার খুব অদ্ভুত লাগলো। লেখক এখানে দুটি নারী চরিত্র তুলে ধরেছেন। এক হলো অনিমা, দুই অনিমার মা। একজন নবীনা, একজন প্রবীণা। যিনি প্রবীণা, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার মাঝে নিজের চরিত্রের ভারসাম্য বজায় রাখতে পারেননি। তার চরিত্রের ভারী অদ্ভুত দিকটি ফুটে উঠেছে। কিন্তু অনিমা যে রূপে খুব সাধারণ, কিন্তু তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। তার ব্যক্তিত্ব, তার আত্মসম্মানবোধ, তার সিদ্ধান্ত নারীর প্রতি শ্রদ্ধা জাগায়। আপনাদের কেমন লাগলো ছোট গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের ছোট্ট একটু মতামত আমার কাজের অনুপ্রেরণা, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।